নমস্কার। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা জানো যে সাফল্য কোচিং সেন্টারে বিভিন্ন বিষয়ে কোচিং দেওয়া হয়, সেটা ম্যাথ, ইংলিশ, জিআই, ইকোনমিক্স, লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সের বিষয়ে তোমাদের বলি যে তোমাদের সামনে অনেক পরীক্ষা আছে লাইব্রেরি সায়েন্সের। বিহার লাইব্রেরিয়ান, WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরি সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, কেন্দ্রীয় বিদ্যালয় লাইব্রেরিয়ান, যেটা আর কি তোমার খুবই আকর্ষণীয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের সামনে মানে আসছে, পরীক্ষা আসছে, সেটা আর কি এই মাসেই বেরোবে এবং এই মাস মানে মে মাসে বেরোবে। এছাড়া তোমাদের যে কম্পিটিটিভ লাইব্রেরি সায়েন্সের উপরেও কোচিং দেওয়া হয়, তোমরা জানো প্রত্যেকে যে এছাড়া BLIS এর প্র্যাকটিক্যাল, MLIS এর ডিসার্টেশন, এই সমস্ত ব্যাপারেও হেল্প করা হয়। তো যাই হোক, তোমাদের বিভিন্ন বিষয় জানাই আছে। তো এখানে আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তোমাদের জানো যে নতুন করে আবার বলে দিই যে ম্যাথ, ইংলিশ, জিআই যে কোনো কম্পিটিটিভ এক্সামের উপরে কোচিং দেওয়া হয়। এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডিরও কোচিং দেওয়া হয় ম্যাথ, ইংলিশ, জিআই এর উপর। ঠিক আছে, তা যে কোনো বিষয়ে তোমরা এখানে জানতে পারবে। তা আজকে স্পেশালি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে তোমার বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলন। বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলনের পুরো টপিকটা নিয়ে আলোচনা করব না, কারণ এটা বিশাল বড় টপিক। তা মোটামুটি তোমার ভিডিও প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে যাবে। সেই কারণে আর কি আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে উল্লেখযোগ্য কিছু ক্যারেক্টার আছে যারা আর কি আমাদের যে বাংলায় যে গ্রন্থাগার আন্দোলন যে হয়েছিল তারতে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের অবদান অনস্বীকার্য বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলনের ক্ষেত্রে। তাদের মধ্যে প্রথমে যার নাম করতে হয় সে হচ্ছে তোমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের কাছে পরিচিতি লাভ করেছে তার সুন্দর তোমার বিভিন্ন উপন্যাস, গল্প, পদ্য এবং কবিতার মাধ্যমে। ঠিক আছে, এবং বিভিন্ন নাটক। ঠিক আছে, এই সমস্ত বিষয় তিনি আর কি আমাদের কাছে পরিচিত আগের থেকেই। কিন্তু গ্রন্থাগার আন্দোলনের ক্ষেত্রেও তার যে উল্লেখযোগ্য ভূমিকা আছে বা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তা যাই হোক, আজকে সেই সম্পর্কেই জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কী করে আসলেন। তা তোমরা জানো যে 1925 খ্রিস্টাব্দে যে নিখিল বঙ্গ গ্রন্থাগার পরিষদ যে সৃষ্টি হয়েছিল, 1925 খ্রিস্টাব্দের যে 20 ডিসেম্বর নিখিল বঙ্গ 20 ডিসেম্বর আর কি নিখিল বঙ্গ গ্রন্থাগার পরিষদ সৃষ্টি হয়েছিল। সেই পরিষদের প্রথম সভাপতি হিসাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই পদটা অলঙ্কৃত করেন। তা এছাড়া তিনি গ্রন্থাগার যে আন্দোলন সেই বিষয়ে আর কি তোমার অনেকভাবেই আর কি আমাদেরকে সাহায্য করেছেন। যেরকম বিভিন্ন বই লিখেছেন, যেমন ধরো লাইব্রেরি বলে একটা বই আছে। এছাড়া লাইব্রেরির মুখ্য কর্তব্য বলেও আর কি বই আছে। সেই বইয়ের মাধ্যমে শত শত মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। তা আজকের যেটা আমাদের পাঠ্য সেটা হচ্ছে বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলন। তা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আমরা দেখতে পেলাম। এরপরে যার কথা না বললেই না হয় সেটা হচ্ছে তিনি হচ্ছেন কুমার মনীন্দ্র দেব রায়। কুমার মনীন্দ্র দেব রায় বঙ্গদেশে তথা ভারতবর্ষের গ্রন্থাগার আন্দোলনের আর কি তোমার অন্যতম একজন পথপ্রদর্শক। এবার পরীক্ষায় কোশ্চেন আসে যে তার লেখা বইগুলো কী।
তোমাদের অপশন দিয়ে দিবে, কিন্তু তোমাদের বলতে হবে যে কুমার মনীন্দ্রদেব রায়ের লেখা বইগুলো কি। যেমন বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বুলেটিন, এটা হচ্ছে তোমার একটা উল্লেখযোগ্য বই। ডাইরেক্টরি অফ লাইব্রেরিজ ইন বেঙ্গল বলে আরেকটা বই আছে। এছাড়া গ্রন্থাগার বলে একটা বই আছে। এছাড়া দেশে বিদেশে গ্রন্থাগার বলে আরেকটা বই আছে। তিনি টোটাল 4টি বই লিখেছেন। ঠিক আছে, তা এই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষা আছে, যেমন ধরো সামনেই তোমাদের এসএসসি আছে, এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয় আছে, নবোদয় বিদ্যালয় আছে, নেট সেট আছে, ঠিক আছে, বা বিহার লাইব্রেরিয়ান আছে। যে কোনো বিষয়ে তোমাদের এগুলা প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসতে পারে। তা যাই হোক, এরপর যার নাম বলবো সে হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। তিনিও গ্রন্থাগার আন্দোলনের সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিত্ব ছিলেন। তার লেখা যে বইগুলো, বাংলা দশমিক বর্গীকরণ, বাংলা গ্রন্থ বর্গীকরণ, হিন্দি দশমিক বর্গীকরণ, এই 3টা বই উল্লেখযোগ্য বই। ঠিক আছে, তা ইনি হচ্ছে তোমার প্রভাত কুমার মুখোপাধ্যায়। তা যাই হোক, আমাদের যেহেতু আমরা শুধু বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলন নিয়ে আমরা চর্চা করছি, তা এই নামগুলো উল্লেখযোগ্য বা এদের ভূমিকা অনস্বীকার্য এবং উল্লেখযোগ্য। এরপরে যার নাম সে হচ্ছে সুশীল কুমার ঘোষ। ইনি কিন্তু তোমরা জানো যে গ্রন্থাগার আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। ঠিক আছে, বঙ্গদেশে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের তিনি ছিলেন প্রথম কর্মসচিব। বিশেষ করে এসএসসি বলো বা তোমার পাবলিক লাইব্রেরিয়ান বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া তার লেখা বিভিন্ন বইগুলোর মধ্যে হলো গ্রন্থগুলি লাইব্রেরির উপরে আর কি, লাইব্রেরি আন্দোলন ও শিক্ষা বিস্তার। লাইব্রেরি আন্দোলন ও শিক্ষা বিস্তার, এটা একটা উল্লেখযোগ্য একটা বই। ঠিক আছে, এরপরে আছে তিনকড়ি দত্ত। তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিলেন, পেশায় ইঞ্জিনিয়ার হলে পরেও, ঠিক আছে, তিনি সারা জীবন গ্রন্থাগার আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব যে নাকি আমাদের বঙ্গদেশের গ্রন্থাগার আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। তা যাই হোক, তোমাদের এই 5টা নাম, এছাড়াও আরও অনেক নাম আছে, আরও অনেকে আছে যারা বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যেমন ধরো খান বাহাদুর আসাদুল্লাহ, নিহার রঞ্জন রায়, প্রমিল চন্দ্র বসু, যাদের নাম আমি কিন্তু লিখিনি। ঠিক আছে, এদের নামও আমার লেখা উচিত ছিল। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আর কি আমি যারা যারা ইম্পর্টেন্ট বা যাদের কিছু উল্লেখযোগ্য বই আছে তাদের নামই আমি এখানে লিখেছি। ঠিক আছে, যেগুলো প্রশ্ন আসে। তারপরে অজিত কুমার মুখোপাধ্যায়, ইনিও ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সুবোধ কুমার মুখোপাধ্যায়, ইনিও ছিলেন। তারপরে বেল্লারি সামন্ত্রা, ঠিক আছে, কেশবন, এরা এই সমস্ত ব্যক্তিত্বদের বাংলায় গ্রন্থাগার আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন এরা, এবং তাদের জন্য বঙ্গদেশে গ্রন্থাগার আন্দোলন সংগঠিত হয়েছিল উল্লেখযোগ্যভাবে। এছাড়া প্রবীর রায় চৌধুরী, তিনি কিন্তু একজন নবজাগরণের সূচনা করেছিলেন, মানে গ্রন্থাগার আন্দোলনের নবজাগরণের সূচনা করেছিলেন। প্রবীর রায় চৌধুরী। তো এদের নাম আমি এখানে লিখিনি, তাই বলে তারা উল্লেখযোগ্য নয় সেরকমটা বিষয় নয়। তারাও কিন্তু সমানভাবে গ্রন্থাগার আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আন্দোলনকে যথাসম্ভব নেতৃত্ব দিয়েছিলেন। তা যাদের আর কি
এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলো, হ্যাঁ, তার যে লাইব্রেরির উপরে যে বিভিন্ন বইগুলো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। লাইব্রেরি বলে একটা বই, তাছাড়া লাইব্রেরি মুখ্য কর্তব্য বলে একটা বই তোমাদের পরীক্ষার সময় দিতেই পারে, যে লাইব্রেরির মুখ্য কর্তব্য বলে বইটি কে লিখেছেন। হ্যাঁ, অপশন দেওয়া থাকবে, সেখানে রবীন্দ্রনাথে তোমরা টিক দিবে। যাই হোক, এইরকম ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন হয়। এই 4-5জনের নাম আমি এখানে উল্লেখ করেছি। তা তোমাদের আবারও বলি যে সামনে যে সমস্ত পরীক্ষা আছে অবশ্যই ভালো মতো করে দেবে। এসএসসি লাইব্রেরিয়ান যেটা আছে সেটা কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো, এগুলো স্বচ্ছ প্রক্রিয়াতেই হ্যাঁ নিয়োগ প্রক্রিয়া হবে, ঘাবড়ানোর কিছু নেই। তারপরে তোমাদের যেটা আর কি, তোমাদের যদি গ্রুপ সি গ্রুপ ডি করার ইচ্ছা থাকে, ঠিক আছে, এসএসসির যেটা আর কি 30শে মের মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারে আর কি বেরোবে, তার জন্য তোমাদের যথেষ্ট পরিমাণে কোচিং দেওয়া হয় অনলাইন অফলাইনে, ঠিক আছে, সেটা আর কি তোমরা করবে। এছাড়া তোমরা ভালো মতোই জানো যে লাইব্রেরি সায়েন্সের উপরে যে সমস্ত কোচিং, যেমন বিএলআইএস কোর্সের উপরে কোচিং, বিএলআইএসের প্র্যাকটিক্যাল হোক, এমএলআইএসের ডিসার্টেশন হোক, যে কোনো বিষয়ে তোমরা কিন্তু এখান থেকে হেল্প পাবে, ঠিক আছে। তা প্রত্যেককে আবার আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে একটা কথা মনে রাখবে, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবারই আসে। বসে থেকে লাভ নেই, পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর প্রপারলি কোচিংও নিতে হবে সিস্টেমেটিকভাবে। সেই সমস্তর জন্য অবশ্যই ফোন করো, যে কোনো হেল্পের জন্য বা কোচিংয়ের জন্য। তা আশা করি প্রত্যেকে সফল হবে। ধন্যবাদ।